হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড ইটস পিরিয়ডিসিটি। তো এই চ্যাপ্টারে মোট 4 নাম্বার রয়েছে, সেগুলো আমরা ক্লাস 11-এর চ্যাপ্টার। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড ইটস পিরিয়ডিসিটি। Periodicity in properties. মৌলসমূহের শ্রেণী বিন্যাস। এখানে আমরা এটা জানব যে মৌলসমূহের শ্রেণীবিভাগ এবং তাদের ধর্মাবলী। 18 সেঞ্চুরিতে 31খানা মৌল আবিষ্কার করা হয়েছিল। 18 সেঞ্চুরিতে 31খানা মৌল আবিষ্কৃত হয়েছিল। পরবর্তীকালে 1865 সালে মোট 63খানা এলিমেন্ট আবিষ্কার হয়। প্রথমে 18 সেঞ্চুরিতে 31খানা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, পরে 1865 সালে 63খানা এলিমেন্ট আবিষ্কৃত হয়। তো এই এতগুলো মৌল এবং এতগুলো মৌল থেকে উৎপন্ন যৌগ, তাদের প্রত্যেককে আলাদা করা ভীষণ কঠিন কাজ হয়ে পড়েছিল। তো কি হয়েছিল, আইডেন্টিফিকেশন অফ সেপারেট এলিমেন্টস আর ভেরি ডিফিকাল্ট হয়ে গেছিল। আইডেন্টিফিকেশন অফ separate elements are very difficult. এত মৌল এবং এত মৌলের থেকে উৎপন্ন যৌগ, তাদের প্রত্যেককে ধর্মের ভিত্তিতে কিংবা রাসায়নিক কিংবা ভৌত ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে আলাদা করা কিন্তু ভীষণ কঠিন কাজ হয়ে পড়েছিল। প্রথমের দিকে মৌলগুলিকে ধাতু এবং অধাতুর ভিত্তিতে ক্লাসিফিকেশন করা হয়েছিল, কিন্তু এই ধাতু অধাতুর ভিত্তিতে যে ক্লাসিফিকেশনটা, তার থেকে ভালো ফল পাওয়া যায়নি। পরবর্তীকালে তাদেরকে কি করা হলো না, ভৌত এবং রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ভিত্তিতে ক্লাসিফিকেশনের চেষ্টা করা হলো। কি করা হলো, ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে কি করা হলো, তাদেরকে ক্লাসিফিকেশন করার চেষ্টা করা হলো। বিভিন্ন সায়েন্টিস্টরা এলেন, তাদের কি করলেন না, ক্লাসিফিকেশনের চেষ্টা করতে থাকলেন। তো একে একে আমরা জানবো কোন সায়েন্টিস্টরা কিভাবে এলিমেন্টগুলোকে ক্লাসিফিকেশন করেছেন, সেগুলো আমরা জানবো। সব থেকে প্রথমে যেটা জানবো যে ডোবেরিনার, সায়েন্টিস্ট ডোবেরিনার, তিনি তার ত্রয়ী সূত্রের সাহায্যে কি করলেন, এলিমেন্টগুলোকে ক্লাসিফিকেশন করতে শুরু করলেন। ডোবেরিনার্স ল অফ ট্রায়াডস। ডোবেরিনার্স ল অফ ট্রায়াডস, ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ত্রয়ী মানে 3। ডোবেরিনার কি করলেন না, 3টে করে এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ বানালেন, 3 এলিমেন্টস গ্রুপ বানালেন। তিনি কি করলেন, 3 এলিমেন্টস গ্রুপ, 3টি করে এলিমেন্ট নিয়ে এইভাবে গ্রুপ বানালেন। কিভাবে, এইভাবে একটা 3টি করে এলিমেন্ট নিয়ে গ্রুপ বানালেন। ধরো এ বি সি, 3টি করে এলিমেন্ট নিয়ে একটি গ্রুপ বানালেন। এবং তিনি বললেন যে এই মাঝের মৌলটির যে পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট, সেটা কি হবে, বাকি দুটো মৌলের মানে অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের মোটামুটি গড় হবে। তিনি কি বললেন না, মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব হবে অপর দুটো মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। অ্যাটমিক ওয়েট, অর্থাৎ এখান থেকে তিনি বললেন যে অ্যাটমিক ওয়েট অফ বি
অ্যাটমিক ওয়েট অফ বি সমান কি বললেন না অ্যাটমিক ওয়েট অফ এ প্লাস সি বাই 2। কি বললেন যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের মোটামুটি গড় হবে। তাহলে তার ত্রয়ী সূত্রটা কি না রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। তাহলে ডবেরিনারের ত্রয়ী সূত্রটা কি রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। এটি হচ্ছে ডবেরিনারের ত্রয়ী সূত্র। আমরা এক্সাম্পল দিয়ে দেখে নেব। ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদেরকে নিয়ে তিনি কি করলেন একটি গ্রুপ বানালেন, তিনটি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তো লিথিয়ামের যে অ্যাটমিক ওয়েট সেটা হচ্ছে 7 আর পটাশিয়াম হচ্ছে 39। তাহলে মাঝেরটা কি হবে 7 + 39/2, 7 + 39/2, দ্যাট মিনস হচ্ছে কত 46/2, তার মানে হচ্ছে 23। তার মানে এই সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব হবে কত 23। ঠিক একইভাবে যদি আমরা জানতে চেষ্টা করি ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের ক্ষেত্রে বের করি, তাহলে কি হবে ক্যালসিয়ামের হচ্ছে 40 এবং বেরিয়াম হচ্ছে কত 137। বেরিয়াম কত 137। তো এদের যদি গড় করা হয় তাহলে 137 প্লাস হচ্ছে 40 177 হচ্ছে। একে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে সেখানে দেখতে পাবো 88.5। 88.5। তো এটাকে কত ধরা হয়েছে 88 ধরা হয়েছে। তো এদের দুজনের যে গড় ক্যালসিয়ামের হচ্ছে অ্যাটমিক ওয়েট 40 আর বেরিয়ামের হচ্ছে 137। এদেরকে যদি অ্যাভারেজ করা হয় তাহলে হচ্ছে কত হবে 177। তাকে যদি গড় করা হয় 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেখানে হবে 88.5। সেখানে স্ট্রনসিয়ামের কত ধরা হয়েছে 88, প্রায় কাছাকাছি 88 আর 88.5 এটা কাছাকাছি, মোটামুটি কাছাকাছি ধরেছেন। তিনি বলেছেন যে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হবে। ঠিক একইভাবে যদি আমরা চিন্তা করি ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে যদি চিন্তা করি, তো ক্লোরিন হচ্ছে কত 35.5 আর আয়োডিন হচ্ছে 127। তাহলে 127 আর হচ্ছে 35.5 অ্যাড করো 0.5, 162.5। 162.5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 1.25। কত হচ্ছে 81.25 হবে, 81.25 হবে। যদি এদের দুজনের পারমাণবিক গুরুত্বের গড়কে 2 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে 81.25। সেখানে আমরা নিয়ার অ্যাবাউট কত হবে 80, 80-র কাছাকাছি, সেই জন্য ধরা হয়েছে এটা। এটাই হচ্ছে ডবেরিনারের ত্রয়ী সূত্র। কি বলেছেন রাসায়নিকভাবে সদৃশ প্রতি তিনটি মৌল শ্রেণীর মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব মোটামুটি ভাবে অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় হয়। এবার আমরা জানবো কি ডবেরিনারের সূত্রের মেরিট আর ডিমেরিট। মেরিট বা তার সাকসেস কি, তার ব্যর্থতা কি না মেরিট, মেরিটটা কি না ডবেরিনারের সূত্রে মেরিটটা কি না ফার্স্ট টাইম গ্রুপিং এলিমেন্ট এজ অ্যাটমিক ওয়েট, ফার্স্ট টাইম গ্রুপিং এলিমেন্ট, ফার্স্ট টাইম গ্রুপিং
এলিমেন্টস অ্যাজ অ্যাটমিক ওয়েট। ডোবেরিনার কি করেছিলেন? মৌলগুলিকে প্রথম তাদের পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজিয়েছিলেন। দ্বিতীয়ত হচ্ছে প্রপার্টিজ আর সেম। ইন এ গ্রুপ। তিনি বলেছেন কি, একটা গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের প্রত্যেকের ধর্ম কি হবে? সেম হবে বা সমান হবে। সর্বপ্রথম ডোবেরিনা সর্বপ্রথম এলিমেন্টগুলোকে কি করেছিলেন না অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সাজিয়েছিলেন। ফার্স্ট টাইম গ্রুপিং এলিমেন্টস অ্যাজ অ্যাটমিক ওয়েট। তিনি অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে সর্বপ্রথম এগুলোকে এলিমেন্টগুলোকে সাজিয়েছিলেন। এবং দ্বিতীয়ত তার দ্বিতীয় মেরিটটা কি ছিল বা সাকসেসটা কি ছিল না প্রপার্টিজ আর সেম ইন এ গ্রুপ। একটা গ্রুপের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের প্রত্যেকের ধর্ম সমান থাকবে। কি বলেছিলাম? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা কি রয়েছে একটা গ্রুপের মধ্যে রয়েছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদের প্রত্যেকের ধর্ম কিন্তু একই। কিংবা যদি হয় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা একটি গ্রুপের মধ্যে এলিমেন্ট, এদের প্রত্যেকের কি হবে না ধর্ম একই হবে। এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডিমেরিট। ডিমেরিট অফ ডোবেরিনাস ট্রাইড ল। ডোবেরিনারের ত্রয়ী সূত্রে হচ্ছে ডিমেরিট, তার ব্যর্থতা। ডিমেরিট, ডিমেরিটটা কি? ইট কুড ফর্ম লিমিটেড ট্রাইবস। এক নম্বর হচ্ছে ইট কুড ফর্ম লিমিটেড ট্রাইবস। ডোবেরিনারের এই ত্রয়ী সূত্রটা কয়েকটি মাত্র এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। কি বললাম? ডোবেরিনারের এই ত্রয়ী সূত্রটা মাত্র কয়েকটি এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য। সব এলিমেন্টের ক্ষেত্রে কিন্তু এই ত্রয়ী সূত্র প্রযোজ্য নয়। অল নন এলিমেন্ট কুড নট বি ফিক্সড ইন এ টায়ার্স। দ্বিতীয় হচ্ছে কি, অল নন এলিমেন্টস কুড not be fixed in a tire। সমস্ত এলিমেন্ট তখন যে 63 খানা না ডোবেরিনার সময়ে 63 খানা যে এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, সেই 63 খানা এলিমেন্টকে কিন্তু এই ত্রয়ী সূত্রের আন্ডারে আনা সম্ভব হয়নি। তো শুধুমাত্র কয়েকটি এলিমেন্ট, লিমিটেড কিছু এলিমেন্টের ত্রয়ী সূত্রে আনা গিয়েছিল, কিন্তু সমস্ত এলিমেন্ট যেগুলো আবিষ্কৃত হয়েছিল তাদের প্রত্যেককে কিন্তু ত্রয়ী সূত্রের আন্ডারে আনা সম্ভব হয়নি। ইন দ্য সেম গ্রুপ লো ওয়াজ নট অবেড। তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর ফেলিওর। তা মোস্ট ইম্পর্টেন্ট ফেলিওর কি না, মোস্ট ইম্পর্টেন্ট যে ফেলিওর, ইন দ্য সেম গ্রুপ লো ওয়াজ নট অবেড। ইন দ্য সেম গ্রুপ, in the same group law was not obeyed। একই গ্রুপে আবার ত্রয়ী সূত্রকে কি করছে? মানছে না। তো একটা গ্রুপের আন্ডারে যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকে ত্রয়ী সূত্র মানার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটি গ্রুপে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত এলিমেন্ট কিন্তু ত্রয়ী সূত্রকে মানছে না। কি করে? যদি আমরা দেখি এলিমেন্ট এখানে সাজাই, গ্রুপ এবং অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে। এদিকে রাখবো আমরা এলিমেন্ট, এলিমেন্ট আর এদিকে অ্যাটমিক ওয়েট। অ্যাটমিক ওয়েট দেখো, আমরা একটু আগে বের করেছিলাম ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রে ক্লোরিনের অ্যাটমিক ওয়েট কত বলেছিলাম? 35.5। আর আয়োডিনের ক্ষেত্রে বলেছিলাম 127। সেখানে এদের এভারেজ করে পেয়েছিলাম আমরা কত না 81.25, যেটা নিয়ার অ্যাবাউট হচ্ছে কত কাছাকাছি, কোথায় 80-র কাছাকাছি ছিল, তো সেই জন্য 80 ধরা হয়েছিল, তাই কি না? তো এই তিনটে হচ্ছে ত্রয়ী সূত্রকে মানছে, ক্লোরিন, ব্রোমিন,
আয়োডিন, এরা হচ্ছে ত্রয়ী সূত্রকে মানছে। এখানে হচ্ছে ত্রয়ী সূত্র প্রযোজ্য হচ্ছে যে এ দুজনের গড় হচ্ছে পারমাণবিক গুরুত্ব কি হবে, ব্রোমিনের পারমাণবিক গুরুত্বের সঙ্গে সমান হবে। কিন্তু যদি আমরা ফ্লোরিনকে নিই, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এই তিনটি এলিমেন্টকে নিয়ে যদি একটা গ্রুপ বানাই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ফ্লোরিনের হচ্ছে অ্যাটমিক ওয়েট 19, ফ্লোরিনের অ্যাটমিক ওয়েট 19। তো ফ্লোরিনের অ্যাটমিক ওয়েট যদি 19 হয় আর ব্রোমিনের অ্যাটমিক ওয়েট যদি 80 হয়, তাহলে এদের দুজনের গড় করলে কি পাবো, ক্লোরিনের অ্যাটমিক ওয়েট পাওয়ার কথা ছিল। তাহলে আমরা দেখব যে ফ্লোরিন হচ্ছে 19 আর ব্রোমিন হচ্ছে 80। তা এদের টোটাল অ্যাটমিক ওয়েট কত, 99। একে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি সমান হবে 49.5 হওয়ার কথা। হিসেব মতো কত হওয়ার কথা ছিল না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এদের যদি ত্রয়ী সূত্রের আন্ডারে আনা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ক্লোরিনের অ্যাটমিক ওয়েট কত হওয়ার কথা ছিল, 49.5 হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে দেখতে পাচ্ছি 35.5 হচ্ছে, 35.5 হচ্ছে। তার মানে হচ্ছে কি একই গ্রুপে এই ত্রয়ী সূত্রটি আবার প্রযোজ্য হচ্ছে না। এই জন্য কি হচ্ছে, ড্রোবেলেনারের এই ল অফ ট্রায়াসটাকে কি হয়েছিল, পরিত্যক্ত করা হয়েছিল, বাদ দেওয়া হয়েছিল। এরপরে যে সায়েন্টিস্ট এলেন সেটা হচ্ছে না নিউল্যান্ড, নিউল্যান্ডস ল অফ অক্টোপাস। নিউল্যান্ডস ল অফ অক্টোপাস, নিউল্যান্ডের অষ্টক সূত্র। কি করব, নিউল্যান্ডস ল অফ অক্টোপাস। নিউল্যান্ড কি করলেন, এলিমেন্টগুলোকে সাজালেন ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। এই নিউল্যান্ড কি করলেন, অ্যারেঞ্জ the elements in order of increasing atomic weight। নিউল্যান্ড কি করলেন, মৌলগুলোকে তাদের পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজালেন এবং তিনি বললেন যে কোন একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলের কি হবে, অনুরূপ হবে। তিনি কি বলেছেন, কোন একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরের অষ্টম মৌলটির ধর্ম পরের প্রথম মৌলটির ধর্মের কি হবে, অনুরূপ হবে। তাহলে দেখি তিনি এলিমেন্টগুলোকে কিভাবে সাজিয়েছিলেন। এলিমেন্ট নয়, ফসফরাস, এইভাবে তিনি সাজালেন। তো এখানে এগুলো এলিমেন্ট আর নিচে থাকবে অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট। তো সেই অনুযায়ী যদি আমরা এদেরকে সাজাতে থাকি তাহলে দেখতে পাবো কি, এভাবে যদি আমরা সাজাতে থাকি, তো লিথিয়াম এর অ্যাটমিক ওয়েট হচ্ছে 7, আর বেরিলিয়াম এটা হচ্ছে 9, বোরন 10, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, ফ্লোরিন হচ্ছে কত 19, আর সোডিয়াম 23, ম্যাগনেসিয়াম 24, অ্যালুমিনিয়াম 27,
সিলিকন 28, ফসফরাস 31, 32, ক্লোরিন হচ্ছে 35.5, পটাশিয়াম 39, এটা হচ্ছে 40। এইভাবে তিনি সাজালেন। তিনি কি করলেন, মৌলগুলোকে হি অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট অনুযায়ী তাদের এলিমেন্টগুলোকে সাজালেন। এবং তিনি বললেন যে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির কি হবে, অনুরূপ হবে। যদি আমরা লিথিয়াম থেকে শুরু করি, এখান থেকে অষ্টম মৌল কি হবে, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে তার অষ্টম মৌল। তাহলে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের কি থাকবে, ধর্ম একই রকম হবে। আবার সোডিয়াম থেকে যদি শুরু করি, 1 2 3 4 5 6 7 8, পটাশিয়াম, সোডিয়ামের সঙ্গে পটাশিয়ামে কি থাকবে, ধর্ম একই রকম হবে। শুধু এইটা কেন, যদি আমি বরনকে ধরি, 1 2 3 4 5 6 7 8, বরনের সঙ্গে অ্যালুমিনিয়াম, এরা কি হচ্ছে, ধর্ম একই রকম থাকবে। তাহলে তিনি যে সাজালেন, কি করলেন, অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। এবং তার যে নিউল্যান্ডের যে সূত্র, সেই সূত্রটা হচ্ছে কি, কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির ধর্মের কি হয়, অনুরূপ হয়। ঠিক একইভাবে যেমন সারেগামাপা, মিউজিকের আকারে যদি আমরা এটাকে লিখি, মিউজিক, মিউজিক, মিউজিকের আকারে যদি আমরা লিখি, সেভাবে মনে রাখতে পারবো, সারেগামাপা ধা নি সা, সা রে গা মা পা ধা নি, আবার সা। তাহলে সা রে গা মা পা ধা নি, আবার ঘুরে সা। তাহলে মিউজিকের আকারে আমরা মনে রাখতে পারি যে কোনো একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে পরের অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির কি হবে, অনুরূপ হবে। এদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আর কি হবে, সেম হবে। একটা গ্রুপের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তাদের ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আর সেম। ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ আর সেম। একটি গ্রুপের যতগুলো এলিমেন্ট থাকবে তাদের হচ্ছে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ কি থাকবে, সেম থাকবে। এরপরে আমরা জানবো লিমিটেশন অফ নিউল্যান্ডস ল অফ অক্টাভাস। নিউল্যান্ডের অষ্টক সূত্রে হচ্ছে কি হবে, লিমিটেশন। লিমিটেশন, লিমিটেশনটা কি না, অ্যাপ্লিকেবল অনলি ফর লাইট এলিমেন্টস। নিউল্যান্ডের এই অষ্টক সূত্রটা কেবলমাত্র হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের ক্ষেত্রে এই অষ্টক সূত্রটি প্রযোজ্য। অ্যাপ্লিকেবল অনলি ফর লাইট এলিমেন্টস, কেবল অনলি ফর লাইট এলিমেন্টস। এক্সাম্পল হচ্ছে কি, হাইড্রোজেন টু ক্যালসিয়াম, হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত এলিমেন্টের ক্ষেত্রে এই নিউল্যান্ডের অষ্টক সূত্রটি প্রযোজ্য। কিন্তু ক্যালসিয়ামের পরবর্তী ভারী মৌলগুলির ক্ষেত্রে এই অষ্টক সূত্রটি প্রযোজ্য নয়। নট অ্যাপ্লিকেবল ফর, নট অ্যাপ্লিকেবল আফটার ক্যালসিয়াম, নট অ্যাপ্লিকেবল আফটার ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরে ভারী মৌলগুলির ক্ষেত্রে আর প্রযোজ্য নয়, এটি শুধুমাত্র হালকা মৌলগুলির ক্ষেত্রে প্রযোজ্য, যা হচ্ছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। নোবেল গ্যাসেস ওয়ার নট ডিসকভার এট দ্যাট টাইম। ঠিক, নোবেল গ্যাসেস ওয়ার নট ডিসকভার at that time। যখন নিউল্যান্ড
তার এই অষ্টক সূত্রটা আবিষ্কার করেছিলেন বা অষ্টক সূত্রের ব্যাখ্যা দিয়েছিলেন, তখন কিন্তু নোবেল গ্যাস আবিষ্কৃত হয়নি। এরপরে হচ্ছে, যেহেতু হালকা এলিমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য এই অষ্টক সূত্রটি, ভারী এলিমেন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়, তাই হচ্ছে তোমার নিউল্যান্ডের অষ্টক সূত্রটাকে বাদ দেওয়া হয়েছিল। এরপরে এলেন মেন্ডেলিভ, মেন্ডেলিকের পিরিয়ডিক ল। তো নিউল্যান্ডের পরে এলেন মেন্ডেলিভ। তো মেন্ডেলিভ হচ্ছেন রাশিয়ান সায়েন্টিস্ট। মেন্ডেলিভ যে সময় পর্যায় সূত্র নিয়ে গবেষণা করছিলেন, ঠিক একই সময় কি করলেন, একজন জার্মান সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হচ্ছে লোথার মেয়ার। লোথার মেয়ার এবং লোথার মেয়ার হচ্ছেন জার্মান সায়েন্টিস্ট, আর মেন্ডেলিভ হচ্ছেন রাশিয়ান সায়েন্টিস্ট। দুজনই কিন্তু পর্যায় সূত্র নিয়ে গবেষণা করছিলেন। তো দুজনকেই পর্যায় সূত্রে গবেষণার জন্য স্বীকৃতি দেওয়া হলেও কি হয়েছিল না, লোথার মেয়ারের পূর্বে আগে কি করেছিল, মেন্ডেলিভ তার পর্যায় সূত্রটি প্রথম প্রকাশ করেছিলেন, যার জন্য মেন্ডেলিভের পর্যায় সূত্রটিকে গ্রহণ করা হয়েছিল। আর লোথার মেয়ারের পর্যায় সূত্রকে গ্রহণ করা হয়নি। লোথার মেয়ার কি করেছেন না, লোথার মেয়ার যে সময় পর্যায় সূত্র নিয়ে আলোচনা করছিলেন, ঠিক সেম সময় কি করেছিলেন না, রাশিয়ান সায়েন্টিস্ট মেন্ডেলিভ তিনিও পর্যায় সূত্র নিয়ে গবেষণা করছিলেন। তো দুজনেরই সেম, দুজনের যে ডেফিনেশন দিয়েছেন, দুজনের বক্তব্য এখানে সেম ছিল, কিন্তু গ্রহণ করা হয়েছিল মেন্ডেলিভকে, কারণ মেন্ডেলিভ প্রথমে সেটা প্রকাশ করেছিলেন, যার জন্য মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা ছিল সেটা অ্যাপ্লিকেবল, মানে গ্রহণযোগ্য হয়েছিল, কিন্তু লোথার মেয়ারে সেটা গ্রহণযোগ্য হয়নি। তো লোথার মেয়ার কি করেছিলেন, অ্যারেঞ্জ দ্য এলিমেন্টস ইন অর্ডার অফ ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। অ্যারেঞ্জ দি elements in order of increasing atomic weight। অ্যাটমিক ওয়েটের ভিত্তিতে তিনি মৌলগুলোকে সাজিয়েছিলেন। তো লোথার মেয়ার যেটা করেছিলেন, তিনি পর্যায় সারণী বানাননি, সেখানে তিনি কোনো টেবিল বানাননি, লোথার মেয়ার কোনো টেবিল বানাননি, তিনি কি করেছিলেন, গ্রাফের মাধ্যমে এলিমেন্টগুলোকে সাজিয়েছিলেন। তিনি কি করেছিলেন, একটা গ্রাফ এঁকেছিলেন, প্লট করেছিলেন, গ্রাফ প্লট করেছিলেন, সেই গ্রাফের মধ্য দিয়ে এলিমেন্টগুলোকে তিনি সাজিয়েছিলেন। এ গ্রাফ প্লটেড বিটুইন অ্যাটমিক ওয়েট অ্যান্ড অ্যাটমিক ভলিউম। তো লোথার মেয়ার যে গ্রাফটা প্লট করেছিল কেমনটি হয়েছিল না, তিনি এভাবে একটা গ্রাফ প্লট করেছিলেন, তো একদিকে নিয়েছিলেন অ্যাটমিক ওয়েট ভার্সাস অ্যাটমিক ভলিউম, অ্যাটমিক ওয়েট এবং অ্যাটমিক ভলিউমকে নিয়ে একটা গ্রাফ প্লট করেছিলেন। তিনি এলিমেন্টগুলোকে কিভাবে সাজিয়েছিলেন, এইভাবে এলিমেন্টগুলোকে যেখানে সেখানে এইভাবে সাজিয়েছিলেন। কিভাবে সাজিয়েছিলেন তিনি না, এইরকম জায়গাতে এলিমেন্টগুলোকে তিনি রেখে গিয়েছিলেন, তিনি এই জায়গাগুলোতে কি করেছিলেন, এলিমেন্টগুলোকে রেখে সাজিয়েছিলেন। তো এটাকে যদি একটা পিকের আকারে দেওয়া যায় তাহলে কি হবে, কার্ভ করে দেওয়া যায়। তিনি কিভাবে সাজিয়েছিলেন না, ঠিক এইভাবে তিনি একটা কার্ভ এঁকেছিলেন। তো এই কার্ভে দেখতে পাচ্ছ, এটাকে কি বলা হয়, এই পজিশনগুলোকে পিক পজিশন বলা হয়। এই কার্ভগুলোর এই পজিশনগুলোকে কি বলা হয়, পিক পজিশন। এটাকে বলা হয় পিক পজিশন। আর এই পজিশনগুলোকে কি বলা হয়, বটম পজিশন। আর এই পজিশনটাকে কি বলা হয়, অ্যাসেন্ডিং দ্য গ্রুপ, অ্যাসেন্ডিং। এই পজিশনটাকে বলা হয় অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি ঊর্ধ্বগামী। এই পজিশনটাকে বলা হয় অ্যাসেন্ডিং পজিশন, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং, ASCEN, অ্যাসেন্ডিং পজিশন বলা হয়।
আর এই পজিশনটাকে বলা হয় কি ডিসেন্ডিং পজিশন, এটাকে বলা হয় ডিসেন্ডিং পজিশন। ডিসেন্ডিং পজিশন। তাহলে এই যে গ্রাফটা এঁকেছিলেন, এই গ্রাফের এই উপরের গুলোকে বলা হয় পিক, আর নিচের গুলোকে বলা হয় বটম, আর এই সাইডটাকে বলা হয় অ্যাসেন্ডিং, আর নিচেরটাকে বলা হয় ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে ঊর্ধ্বগামী, ডিসেন্ডিং মানে অধোগামী। তাহলে এদের অ্যাসেন্ডিং হচ্ছে এইটা, এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং হচ্ছে এইটা, এটা হচ্ছে ডিসেন্ডিং। তাহলে একটা গ্রাফ ছিল, এই গ্রাফ প্লটেড, এই গ্রাফ প্লটেড between atomic weight and atomic volume, weight and atomic volume। তিনি এই অ্যাটমিক ওয়েট আর অ্যাটমিক ভলিউম কে নিয়ে যে গ্রাফটা প্লট করেছিলেন, এরকম একটা গ্রাফ, এই গ্রাফের হচ্ছে পিক পজিশন গুলোতে তিনি কি রেখেছিলেন না অ্যালকালি মেটাল গুলোকে রেখেছিলেন। কাদেরকে রেখেছিলেন? অ্যালকালি মেটাল গুলোকে। তো ভালো করে আরেকটা গ্রাফ আমরা একে দেখে নেব। এইভাবে তিনি গ্রাফ এঁকেছিলেন। তো এই পিক পজিশন গুলো কি রেখেছিলেন তিনি না অ্যালকালি মেটাল গুলোকে, যেমন হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই এলিমেন্ট গুলোকে তিনি রেখেছিলেন। আর এই অ্যাসেন্ডিং পজিশন গুলোতে তিনি কি রেখেছিলেন? হ্যালোজেন গুলোকে রেখেছিলেন, হ্যালোজেন এলিমেন্ট গুলোকে, যেমন ফ্লোরিন এই একটা অ্যাসেন্ডিং পজিশন, এই একটা অ্যাসেন্ডিং পজিশন, ক্লোরিন এই একটা অ্যাসেন্ডিং পজিশন, ব্রোমিন, এইভাবে তিনি সাজিয়েছিলেন। তিনি কিভাবে সাজিয়েছিলেন কার্বন এলিমেন্ট গুলোকে না পিক পজিশন গুলোতে কি রেখেছিলেন? অ্যালকালি মেটাল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এইভাবে চলতে থাকবে। আর অ্যাসেন্ডিং পজিশন গুলোতে হয়েছে এইখানে একটা, এইখানে একটা, এই একটা অ্যাসেন্ডিং পজিশন। অ্যাসেন্ডিং পজিশন গুলোতে কি রাখলেন তিনি? হ্যালোজেন গুলোকে রাখলেন। আর ডিসেন্ডিং পজিশন গুলোতে তিনি কিনা এই একটা ডিসেন্ডিং পজিশন, এই একটা ডিসেন্ডিং পজিশন, এই একটা ডিসেন্ডিং পজিশন। ডিসেন্ডিং পজিশন গুলোতে তিনি কি রাখলেন না অ্যালকালাইন আর্থ মেটাল গুলোকে রাখলেন। বেরিলিয়াম, এই জায়গায় একটা বেরিলিয়াম, এই জায়গায় হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ক্যালসিয়াম, এইগুলা। মানে ডিসেন্ডিং পজিশন গুলোতে তিনি কি রাখলেন? অ্যালকালাইন আর্থ মেটাল গুলোকে রাখলেন। আর এই বটম পজিশন গুলোতে তিনি কি রাখলেন? মেটালয়েড গুলোকে রাখলেন। মেটালয়েড আর ট্রানজিশন এলিমেন্ট গুলোকে রাখলেন। মেটালয়েড আর ট্রানজিশন এলিমেন্ট গুলোকে তিনি কোথায় রাখলেন? এই বটম পজিশনে রাখলেন। তো এটা আমরা লিখে নেব, প্রথমে কপি করে নাও, আমি লিখে দিচ্ছি যে না অ্যালকালি মেটালস গুলোকে তিনি রাখলেন, অ্যালকালি মেটালস, এদেরকে তিনি কোথায় রাখলেন? অ্যালকালি মেটালস গুলোকে পিক পজিশনে রাখলেন। পিক পজিশনে তিনি অ্যালকালি মেটাল গুলোকে রাখলেন। আর হ্যালোজেন্স গুলোকে কোথায় রাখলেন? হ্যালোজেন্স গুলো কি রাখলেন তিনি? কি অ্যাসেন্ডিং পজিশন। অ্যাসেন্ডিং পজিশনে তিনি রাখলেন। আর অ্যালকালাইন আর্থ মেটাল গুলোকে কোথায় রাখলেন? অ্যালকালাইন আর্থ মেটাল গুলোকে তিনি কোথায় রাখলেন না ডিসেন্ডিং দ্য পজিশনে রাখলেন। ডিসেন্ডিং পজিশন গুলোতে অ্যালকালাইন আর্থ মেটাল গুলোকে রাখলেন। মেটালয়েড, মেটালয়েডস এন্ড ট্রানজিশন এলিমেন্টস, ট্রানজিশন এলিমেন্ট গুলোকে কোথায় রাখলেন? বটম পজিশনে। বটম পজিশনে রাখলেন।
তাহলে তিনি অ্যালকালি মেটালস মানে ক্ষার ধাতুগুলোকে তিনি কোথায় রাখলেন, না কার্বের একেবারে পিক পজিশন উপরে রাখলেন। আর হ্যালোজেন গুলোকে তিনি কোথায় রাখলেন কেউ কথা বলতো, না অ্যাসেন্ডিং পজিশন ঊর্ধ্বগামীতে রাখলেন। আর অ্যালকালাইন আর্থ মেটাল ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোকে তিনি কোথায় রাখলেন, ডিসেন্ডিং পজিশনে রাখলেন। আর মেটালয়েডস এন্ড ট্রানজিশন এলিমেন্টস, মেটালয়েডস মানে হচ্ছে ধাতুকল্প, তো ধাতুকল্প এবং সে যে ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল রয়েছে তাদেরকে তিনি কোথায় রাখলেন, বটম পজিশনে রাখলেন। এরপরের ক্লাসে আমরা আলোচনা করব মেন্ডেলিকের পিরিয়ডিক টেবিল সম্পর্কে। আজকে এতটা।